সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো। আজকে আমি তোমাদের জন্য এইচএসসির প্রথম পত্র হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি শুধু এইচএসসিতে যারা আছে তাদের জন্য না, অধ্যায়টি যারা বিবিএ প্রথম বর্ষ, অ্যাকাউন্টিং, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স সবার জন্য আশা করি উপকৃত হবে। আজকে আমরা চেষ্টা করব ব্যাংক সমন্বয় বিবরণীটা কী এবং এটা শুধু যে একজন ব্যবসায়ীর জন্য প্রয়োজন হয় তা নয়, এটা প্রতিটা মানুষেরই যারা ব্যাংকের সাথে লেনদেন আছে তারা সবার জন্য উপকৃত। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবা। আমরা ব্যাংক সমন্বয়ে এখানে যেটা বলা আছে যে ব্যাংক সমন্বয় বিবরণী বলতে আসলে আমরা কি বুঝি। আমরা সাধারণত সবারই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, দৈনন্দিন লেনদেন করার জন্য ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয়। তো ব্যাংকে অ্যাকাউন্ট যখন আমরা করি, একজন ব্যক্তি যখন ব্যাংক অ্যাকাউন্ট করে তখন সে আমানতকারী হয়। আমানতকারী সে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললো। যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে সাথে সাথে ব্যাংক হিসাবে তার নামে একটি হিসাব খুলে যাবে ব্যাংকে, যেটাকে আমরা বলি যে ব্যাংক পাসবই। তো ব্যাংক পাসবইয়ের অর্থাৎ আমি যদি আমানতকারী হই তাহলে আমার নামেই ব্যাংকে যে হিসাবটা হবে সেটা হলো ব্যাংক পাসবই। আর আমি যে আমানতকারী আমিও তো একটা হিসাব রাখবো, আমার ওই হিসাবটাও আমি যে হিসাব রাখবো সেটা হলো আমানতকারী নগদান বই। তো আমানতকারী নগদান বইতে কি কাজ? সেটা হলো যে সাধারণত ব্যাংকে যখন হিসাব খোলা হয় তখন আমানতকারী তার কাছে একটা হিসাব রাখে যে সে ব্যাংকে কত টাকা জমা দিল। এটার কাজ কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপর আমি মূল কথায় আসবো। সাধারণত একজন ব্যবসায়ী বা একজন আমানতকারী বা একজন ব্যক্তি যদি ব্যাংকে হিসাব খুলে কিছু টাকা জমা রাখে, তাহলে সাপোজ ধরে নিলাম সে 10,000 টাকা ব্যাংকে জমা দিল। তাহলে 10,000 টাকা ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথে একজন আমানতকারী সে তার যে হিসাব থাকবে, তার কাছে যে বই থাকবে সেখানে সে লিখে রাখবে যে সে 10,000 টাকা ব্যাংকে জমা দিল। পাশাপাশি ব্যাংকেও সেটা জমা হয়ে যাবে, অর্থাৎ এখানেও আমানতকারীও লিখবে জমা, ব্যাংকেও এটা জমা হয়ে যাবে, দুই জায়গায় জমা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আবার আমানতকারী যদি সেখান থেকে কিছু টাকা তুলে ফেলে, তাহলে আমানতকারীর যে বই, আমানতকারী সেখানে মাইনাস করে দিবে। আবার ব্যাংকের মধ্যে যে আমানতকারীর হিসাব সেখান থেকে কমে যাবে। তাহলে গেল। কিন্তু এমন কিছু লেনদেন আছে যে লেনদেনগুলো সাধারণত আমানতকারীর অবসরে বা আমানতকারী জানে না, ওই লেনদেনগুলো ব্যাংক করে থাকে আমানতকারীর পক্ষে। হয়তো দেখা গেছে আমানতকারীর অ্যাকাউন্টে কিছু টাকা জমা হতে পারে বা বিয়োগ হয়ে যেতে পারে। এর একটা মূল কারণ হলো যখন ব্যাংকে আমানতকারীর অজান্তে কোনো টাকা জমা হয়, অনেক সময় না জানা থাকতেই পারে। সেটা কীরকম? ধরে নিলাম আমরা সে সুদ পেল, আমানতকারী ব্যাংকে যে টাকা জমা আছে সেই জন্য সে 100 টাকা সুদ পেল, কিন্তু আমানতকারী জানলো না যে তার অ্যাকাউন্টে 100 টাকা জমা হয়েছে। তো আমানতকারী যখন ব্যাংকে যাবে একটা নির্দিষ্ট সময় পরে সেই স্টেটমেন্ট যখন নিয়ে আসবে, আমরা জানি ব্যাংক স্টেটমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন কাজে প্রয়োজন হয়। যখন স্টেটমেন্ট আনতে যাবে আমানতকারী হিসাবে এখানে 8,000 টাকা থাকবে, কিন্তু ব্যাংকের হিসাবে 8,100 টাকা। তাহলে আমরা যেটা দেখলাম যে আমানতকারী ব্যক্তি তার ব্যক্তিক হিসাব এবং সে ব্যাংক থেকে মেয়াদ শেষে একটা স্টেটমেন্ট নিয়ে আসবে, এটা হলো ব্যাংক স্টেটমেন্ট।
দেখা যাচ্ছে, সেটা একটা ব্যাংক স্টেটমেন্ট, ইসলামী ব্যাংকের একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের মধ্যে দেখা গেল যে আমানতকারী অ্যাকাউন্টে ব্যাংক 100 টাকা তাকে অতিরিক্ত জমা দিয়েছে। তাহলে এখন এখন কি কাজ করতে হবে? তাহলে ব্যাংকের সাথে আমার একটা গড়মিল দেখা দিয়েছে, তাই না? তাহলে আমাকে যেটা করতে হবে, স্বাভাবিকভাবে আমি এখানে 100 টাকা যোগ করে আমি এখানে 8100 টাকা করব, এটাই তো। তো এখানে আমরা মূলত ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক রিকনসিলিয়েশন বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যে একজন আমানতকারী তার যে ব্যাংকের সাথে, ব্যাংক হিসাবের সাথে তার যে নগদান বইয়ের যে গড়মিলটা, অর্থাৎ আমানতকারীর নগদান বই বলতে সেটার আবার ব্যাংক কলাম থাকবে, ব্যাংক কলামের সাথে যেটা ব্যাংকের যে পাসবই, অর্থাৎ ব্যাংকের যে স্টেটমেন্টের যে পাসবই, সেটার সাথে যে গড়মিলটা, এটাই মূলত ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা সমাধান করে থাকি। তো আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা আমরা দুইভাবে করে থাকি। একটা হলো একক জের পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি, আরেকটা হলো সংশোধিত জের বা উপজের পদ্ধতি। তো আশা করি আজকে আমরা এই একক জেরটা ভালো করে বুঝবো। যদি একক জেরটা আমরা বুঝতে পারি তাহলে আমরা পরবর্তী পদ্ধতিটা সহজেই বুঝে যাব। তাহলে আমরা আশা করি ক্লিয়ার হলাম যে একজন আমানতকারী তার ব্যক্তির যে হিসাবটা রাখে, সে ব্যাংকে যা টাকা জমা দেয় ওইটার সাথে আমানতকারী হিসাবের ব্যাংকের পাসবইয়ের গড়মিলটাই হলো ব্যাংকের গড়মিল। তো আমরা যেটা করব সেটা হলো যে কিছু বিষয় আমরা একটু আগে জেনে নিই। সেটা হলো যে স্বাভাবিকভাবে আমাদের এই ভুলগুলো কেন হয় আমরা সেটা একটু জানতে চেষ্টা করব। কেন আমাদের এই ভুলগুলো হবে আমানতকারীর সাথে, ব্যাংকের সাথে? সেটা হলো ভুলগুলো হলো, প্রথম যেটা হয় কমিউনিকেশন গ্যাপ থাকে। একজন আমানতকারী অনেক সময় ব্যাংকে যাওয়া হয় না, ব্যাংকের সাথে যোগাযোগ নেই, সে জানে তার অ্যাকাউন্টে টাকা জমা আছে, এই বিভিন্ন কারণে হতে পারে। তো এই জন্য ব্যাংক দুটো টার্মস আছে। একটা হলো যে ব্যাংকের সাথে আমরা যখন হিসাব করি সেটা হলো যে আমরা জানি যে ডেবিট মেমোরেন্ডাম, আরেকটা হলো ক্রেডিট মেমোরেন্ডাম। আমরা জানি যে মেমোরেন্ডাম শব্দ হলো যে এটা বিভিন্নভাবে ব্যবহার হয়। এখানে মেমোরেন্ডাম বলতে যেটা বোঝানো হয়েছে যে তাকে জানিয়ে দেওয়া বা তাকে স্মরণ করিয়ে দেওয়া বা তার কাছে কোনো মাধ্যমে তাকে জানানো, যে কি জানানো। ডেবিট মেমোরেন্ডাম বলতে আমরা যেটা জানি যে যখন ব্যাংক আমানতকারী অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাবে বা ব্যাংক থেকে যখন টাকা কমে যাবে, তখন তাকে যে জানিয়ে দেওয়া হয় বা তাকে যে তথ্য জানানো হয় যে তার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, এটাই হলো ডেবিট মেমোরেন্ডাম। আমরা জানি আমরা যখন মোবাইল ব্যবহার করি, মোবাইল থেকে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন টাকা কেটে নিয়ে যাওয়া হয়, বা আমরা যদি ইন্টারনেট কিনি সেখান থেকে টাকা কেটে নিয়ে যাওয়া হয়, নিয়ে আমাকে একটা মেসেজ দেওয়া হয়। এই যে কেটে নিয়ে যাওয়া, সেটাকে ডেবিট মেমোরেন্ডাম বলে। ব্যাংকিং টার্মসে ডেবিট মানে হলো যে তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যায়, বা আমরা অনেক সময় ব্যাংকে গিয়ে চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলি, সেটাও বলে ডেবিট করা হয়। ডেবিট মানে হলো চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তোলা ডেবিট, অর্থাৎ ব্যাংক থেকে যখন টাকা কমে যাবে এই তথ্য যখন জানাই দেওয়া হবে সেটা হলো ডেবিট মেমোরেন্ডাম। তাহলে ক্রেডিট মেমোরেন্ডামটা হলো যে যখন ব্যাংকে টাকা জমা হয়, অর্থাৎ যখন আমরা বলতে পারি যখন ব্যাংকে ডিপোজিট হয়, ব্যাংক যখন নাকি উইথড্র হয়, টাকা উইথড্র হয় এবং ব্যাংক থেকে যখন টাকা উইথড্র করা হয় বা ব্যাংক থেকে টাকা যখন কেটে নিয়ে যাওয়া হয়। আরেকটা হলো ব্যাংক যখন টাকা ডিপোজিট হয় বা ব্যাংকে টাকা যখন ডিপোজিট হয় তখন জানাই দেওয়া হয়। অনেক সময় ব্যবসায়ী সেটা করে না, যে সে জানে যে তার অ্যাকাউন্টে জমা হয়েছে, সে তার মেসেজ দেখার পরও সে তার খাতা হিসাবভুক্ত করে না। অর্থাৎ আমার অ্যাকাউন্টে যখন টাকা জমা হবে সাথে সাথে আমি যদি নগদান বইতে এটা লিখে রাখি তাহলে কোনো প্রবলেম নাই, অথবা আমার অ্যাকাউন্ট থেকে যদি টাকা কেটে নিয়ে যাওয়া হয় সেটা যদি আমি এখানে বিয়োগ করে দিই তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু তাহলে আমরা যেটা দেখলাম যে ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম কি আমরা ক্লিয়ার হলাম। এবার আমরা যেটা দেখব সেটা হলো যে
এটা হলো যেমন আমানতকারী নগদান বই, এটা হলো ব্যাংক পাস বই। এখানেও কিছু ডেবিট ক্রেডিটের ব্যাপার আছে। আমরা যখনই দেখব যে লেখা থাকবে যে যখন আমানতকারী ব্যাংকে কোনো টাকা জমা দিবে, আমানতকারী ব্যাংকে যখন কোনো টাকা জমা দিবে, সাপোজ আমানতকারী ব্যাংকে 5,000 টাকা যদি জমা দেয়, 5,000 টাকা আমানতকারী ব্যাংকে জমা দিল, আমানতকারী সেটাকে কি বলবে? তার বইতে কি বলবে, আবার ব্যাংকের বইতে সে কি বলবে, তাই না? যখন টাকা জমা দেওয়া হয়, আমরা জানি ব্যাংকে যখন টাকা জমা হয় তখন সেটা ক্রেডিট হয়। যেমন আমানতকারী একে ক্রেডিট করবে, আবার আমানতকারী তার বইতে সে ডেবিট করবে। অর্থাৎ যখন জমা হয়, যখন জমা দেওয়া হয় বা ডিপোজিট করা হয়, ডিপোজিট করলে আমানতকারী তার হিসাবে সেটাকে ডেবিট করবে, কারণ আমানতকারীর সম্পদ বৃদ্ধি পায়, সেজন্য আমানতকারী সেটাকে ডেবিট করবে। আবার যখন টাকা উত্তোলন করে আমানতকারী যখন কোনো টাকা উত্তোলন করে বা সে যখন টাকাটা উঠাই ফেলে ব্যাংক থেকে, তখন আমানতকারী এই 5,000 টাকা 4,000 টাকা দিলাম, 4,000 টাকাকে সে ক্রেডিট করবে, তার আমানতকারীর বইতে সে অবশ্যই সেটাকে ক্রেডিট করবে। তো ব্যাংক কি করবে? ব্যাংক সেটাকে ডেবিট করবে। অর্থাৎ আমানতকারী যখন টাকাটা তুলে ফেলে তখন সেটা হয় ব্যাংক থেকে, যখন তুলে তখন ব্যাংক ডেবিট করে এই ডেবিট মেমোরেন্ডামের মাধ্যমে তাকে জানাই দেওয়া হয়। আবার ব্যাংকে যখন সে টাকাটা জমা করবে তখন এই জমার মাধ্যমে তাকে জানাই দেওয়া হয়। অর্থাৎ আমানতকারী অনেক সময় আমরা দেখি যে আমানতকারীর নগদান বইতে ডেবিট করা হলো, নগদান বইতে ক্রেডিট করা হলো, আমরা অনেক সময় দেখি। আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হবে। কেমন? এবার আমরা যাবো যে গড়মিলগুলো কেন হয় ব্যাংকের সাথে আমানতকারীর। আমরা একক জের সম্পর্কে একটু আলোচনা করব। একক জেরটা হলো প্রচলিত পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে দুটো ভাগ আছে। সেটা হলো যে আমরা জানি যে একজন আমানতকারীর যে বই এবং ব্যাংক যে স্টেটমেন্ট, এই দুটো জিনিস আছে। অর্থাৎ একজন আমানতকারী একটা নির্দিষ্ট সময় পরে সে তার যে ভুলগুলো হয়, নর্মালি যে এন্ট্রিগুলো হয় ব্যাংকে জমা হয়েছে, নগদান বইতে জমা হয়নি, অথবা নগদ হয়েছে ব্যাংকে, অর্থাৎ যে এন্ট্রিগুলো নিয়ে গড় মিল, শুধুমাত্র ওই এন্ট্রিগুলোই আমরা অঙ্কের মধ্যে দেখি। তো আমরা যখন অঙ্কগুলো করবো, আমরা কিভাবে বুঝবো যে কোনটা ব্যাংক ভুল করলো বা কোনটা আমি নগদান বা আমি আমানতকারী ভুল করলাম? তো আমরা যখন দেখবো, আমরা প্রচলিত জের পদ্ধতিতে একটা সিস্টেম হলো যে যেহেতু দুটো পক্ষ আছে, একটা পক্ষ আমানতকারী আর একটা পক্ষ পাস বই ব্যাংকের, সেটা আমরা দেখব যে প্রচলিত আমরা গড় মিলগুলোকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব যে গড় মিলগুলো কি। অর্থাৎ এটা কিন্তু আরেকটু সহজ করে দিতে পারি যে আমি ইচ্ছে করলে আমি বলতে পারি যে আমার এখানে ব্যাংক পাস বই, আরেকটা হলো এই দুটো জিনিস এখানে আছে। সেটা কি? অর্থাৎ আমি ব্যাংক থেকে যে স্টেটমেন্ট আনবো সেটা একটা, আবার আমি যে আমানতকারী, আমি যে নিজস্বভাবে আমি হিসাব রাখছি সেটা একটা। এই দুইটার মধ্যে আমি গড় মিল। তাহলে আমি কোনটাকে ধরে হিসাব করব? আমি কি ব্যাংকটাকে সঠিক মনে করব, বা আমি কি নগদান বইটাকে সঠিক মনে করব? আমি যেটা লিখছি সেটা, এই বিষয়টাই এটা। আমি ব্যাংককে যদি সঠিক মনে করি তাহলে একরকম, 90% অঙ্কের মধ্যে আমরা জানি যে আমাদের ব্যাংকটাকেই হিসাব করে ধরা হয়। অর্থাৎ মনে করা হয় যে ব্যাংকটা যদি সঠিক হয়, বা ব্যাংক পাস বইয়ের যে স্টেটমেন্টটা আমরা নিয়ে আসি সেটা যদি সঠিক হয় তাহলে হিসাবটা হবে একরকম। তো আমরা চেষ্টা করব ব্যাংকটাকে সঠিক ধরে আমরা এগুলোর জন্য। যদি আমরা ব্যাংকটাকে সঠিক মনে করি তাহলে আমাদেরকে যেটা দেখতে হবে যে
উদ্বৃত্ত নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা পাসবই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। অর্থাৎ আমি ধরে নিলাম যে এটার মানে হলো যে ব্যাংক থেকে আমি যে স্টেটমেন্টটা আনলাম এটা সঠিক, আমার এই নগদান বইটা সঠিক নয়। তো যেহেতু আমি এই ব্যাংক স্টেটমেন্ট আমার সঠিক, তাহলে আমাকে দেখতে হবে যে ব্যাংক কি করছে ওইটার আলোকে আমাকে এগোতে হবে। আবার যদি আমি এটাকে সঠিক মনে করি তাহলে এটা যা করছে তাই আমাকে আগাতে হবে। তো আমি যেহেতু ধরে নিলাম যে আমার এখানে ব্যাংক স্টেটমেন্ট যেটা দেওয়া আছে প্রতিটা এন্ট্রি যাতে এখানে আমার সঠিক, তাহলে এটার আলোকে আমাকে এগোতে হবে নগদান বই। অর্থাৎ এটাতে যে যে এন্ট্রিগুলো নগদান বইতে যে ব্যাংক পাস বইতে যে যে এন্ট্রিগুলো যোগ বিয়োগ করা হয়েছে, অর্থাৎ ব্যাংকে আমার এগেনিস্টে বা আমার অজান্তে জমা করছে, আমি এগুলো নিচ্ছি, এটাতে জমা করিনি, ওটাতে আমি জমা করব। তো আমরা এই যে গড় মিলটা আমরা বিশেষ করে এখানে আমরা গড় মিলটাকে খেয়াল করব যে গড় মিলগুলো কি হয়। এই ব্যাংকটাকে যদি আমরা সঠিক ধরি তাহলে আমার হয়ে ব্যাংক কি কি কাজ করলো, কি কি অ্যাকাউন্টে বা কোন কোন ভাবে আমার অ্যাকাউন্টে টাকাটা জমা করলো, আমরা সেটা দেখব। সাপোজ আমি এখানে লিখলাম যে এটা হলো আমানতকারী ধরে নিলাম যে আমি ব্যাংকে আমার উদ্বৃত্ত আছে 10,000 টাকা। আমি 10,000 টাকা উদ্বৃত্ত ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুললাম তখন আমি ব্যাংকে 10,000 টাকা উদ্বৃত্ত জমা রাখছি, আমার নগদান বইতেও আমি লিখে রাখছি এবং আমার পাসবুক। তো এখন কি হবে, মানে কি করে ব্যাংক আমার হয়ে? আমি যদি ব্যাংকটাকে সঠিক হিসাবে ধরি বা ব্যাংকটাকে আমি মনে করি সঠিক, তাহলে আমাকে কি কি কাজ করছে ব্যাংক আমার হয়ে যেটা আমি জানি না সেটাই আমি দেখব। তো আমার হয়ে ব্যাংক প্রথমে যে কাজটা করে সেটা হলো যে অর্থাৎ আমার হয়ে ব্যাংক নগদান বইতে যেমন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, অর্থাৎ আমি যার কাছে টাকা পাবো, যার কাছে আমি পণ্য বিক্রি করছি বা আমি সেবা দিচ্ছি, সে আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিছে, আমি জানি না। কেন জানি না? কারণ আমি যেহেতু ব্যাংক স্টেটমেন্ট হিসাব করছি, তাহলে ব্যাংকে যখন সে টাকাটা জমা দিবে আমার নগদান বইতে যেহেতু আমি যোগ করিনি, তাহলে কোথায় জমা হয়েছে? জমা হয়েছে ব্যাংকে। যে ব্যাংক স্টেটমেন্ট আমি দেখলাম, তো যেহেতু ব্যাংকে জমা হয়েছে তাহলে এখন আমি নগদান বইতে জমা করব। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমি সংশোধন করব এটাকে, কিন্তু ব্যাংক আমার হয়ে কি কি কাজ করছে আমি ওইটাই এখন দেখাচ্ছি, ওইটাই আমি এখন করব এখানে। এর ফলে আমরা যেটা বলতে পারি, যেমন ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ, লভ্যাংশ আদায় যা নগদান বইতে লেখা হয়। এরপরে যা নগদান বইতে লেখা হয়। এরপর আমরা লিখতে পারি যে
এখানে আমি যেটা লিখলাম যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, অর্থাৎ যেহেতু আমি ব্যাংকটাকে সঠিক ধরে এগোচ্ছি, ব্যাংকটাই সঠিক, তাহলে ব্যাংক আমার হয়ে কি কি কাজ করবে আমি সেটাই দেখাচ্ছি। কারণ ব্যাংক আমার হয়ে কোন কোন কাজ করতে পারে বা কোনগুলো আমার অ্যাকাউন্টে জমা করতে পারে, যেটা নাকি আমি নগদান বইতে লিখি না, ওইটাই আমি আগে লিখছি। এবং তাহলে প্রথমে যেটা লিখলাম এটা বলা হয়ে গেছে। এরপরে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ বা লভ্যাংশ আদায় হয় না, অর্থাৎ অনেক সময় আমার অজান্তেই ব্যাংক বিনিয়োগের সুদ বা অন্যান্য জিনিস আমার অ্যাকাউন্টে, কারণ আমি যদি অ্যাকাউন্ট করি এগুলো আমার অ্যাকাউন্টে জমা হবে অ্যাকাউন্ট নাম্বার দিলে। প্রাপ্য বিলের অর্থ আমি প্রাপ্য বিল ব্যাংকে জমা দিয়ে দিয়েছি। প্রাপ্য বিলটা একটা মেয়াদি বিল হয়, আমি যদি দেনাদারের কাছ থেকে টাকার পরিবর্তে জমা দিই তাহলে আমার অ্যাকাউন্টে সেটা জমা হয়ে গেছে। তো আমি জানি না, কিন্তু মেয়াদ শেষে দেখলাম আমার অ্যাকাউন্টে জমা হলো। ব্যাংক মঞ্জুরিকৃত সুদ বা ব্যাংকে জমা টাকার উপরে যদি আমাকে কোনো সুদ দেওয়া হয় তাহলে সেটা নগদান বইতে যদি না লিখি তাহলে সেটা আমি এখানে ব্যাংকে জমা করছি। আদায়ের জন্য জমাকৃত চেক নগদান বইতে লেখা হয়নি। আদায়ের জন্য জমাকৃত চেক, আমি একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিলাম, তাহলে নগদান বইতে লেখা হয়নি মানে আমরা জানি হিসাব দুটো, একটা আমানতকারী নগদান বই ব্যাংক কলম, একটা হলো ব্যাংক পাসবই। তাহলে যেহেতু নগদান বইতে লেখা হয়নি, যদি সেটা ব্যাংকেও লেখা না হতো, তাহলে নিশ্চয়ই এন্ট্রিটা এখানে আসতো না। তার মানে যেহেতু আদায়ের জন্য জমাকৃত চেক নগদান বইতে লেখা হয়নি, তার মানে আমি নগদান বইতে টাকাটা হয়তো 5,000 টাকা আমি অ্যাড করিনি, কিন্তু সেটা ব্যাংকে জমা হয়ে গেছে। আমরা জানি যে ব্যাংক সম্বন্ধে যে কোনো একটা পক্ষে ভুল হবে, দুই দিকে কখনো ভুল হয় না। তো যেহেতু বলছে নগদান বইতে লেখা হয়নি, তার মানে হলো যে নিশ্চয়ই সেটা ব্যাংকের মধ্যে অ্যাড হয়ে গেছে। তাহলে এখন আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে, প্রত্যেকটা আমাকে এখন যোগ করতে হবে। কেমন? আরেকটা এন্ট্রি আছে যেটা একটু গুরুত্বপূর্ণ এন্ট্রি, অনেক সময় আমরা এটা বুঝতে পারি না কি হয়। যেমন পাওনাদারকে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, ব্যাংকে উপস্থাপিত হয়নি, জিনিসটা কি? এমন সময় মনে করি এটা একবার কেন যোগ হয় আর একবার কেন বিয়োগ হয়। যোগ হবে তখনই যদি আমি ব্যাংকটাকে সঠিক ধরে করি। আমি আবারও বলছি, ব্যাংকে যদি আমি সঠিক ধরে করি তাহলে ব্যাংক যা করবে আমাকে তাই করতে হবে। তাহলে ব্যাংক এই পাওনাদারকে ইস্যুকৃত চেক কি করে ব্যাংক? আদৌ কি ব্যাংকে এটা এফেক্ট করছে? না, এই এন্ট্রিটা ব্যাংকে এফেক্ট করেনি এখনো। কারণ হলো আমি যাকে চেক দিয়েছি সে চেক এখনো ব্যাংকে জমা দেয়নি, তার কাছে চেকটা আছে। তাহলে আমি এটাকে কী করছি, আমরা জানি যে যদি আমরা কাউকে চেক দিয়ে দিই তাহলে আমরা সেটা ব্যাংকে নর্মালি ক্রেডিট করি। কীভাবে করি? সাপোজ আমি বলতে পারি যে এটা আমার আমানতকারীর বই, এই আমানতকারীর বইয়ের মধ্যে আমি যদি কাউকে চেক দিয়ে দিই, দেওয়ার সাথে সাথে আমি যদি 2,000 টাকার একটা চেক আমি কাউকে দিয়ে দিই, তাহলে আমি তাকে মাইনাস করে দিব। কোথা থেকে দিব? আমি আমার যে আমানতকারী যে নগদান বই আছে আমি সেখান থেকে আমি মাইনাস করে দিব, যে আমি তাকে টাকাটা দিয়ে দিলাম। তো স্বাভাবিকভাবে সেটা ব্যাংকে থেকেও সেটা বিয়োগ হয়ে যাবে স্বাভাবিকভাবে, তাহলে এন্ট্রিটাতে প্রবলেম নেই। কিন্তু আদৌ ব্যাংকে উপস্থাপিত হয়নি, বলা আছে ব্যাংকে উপস্থাপিত হয়নি। যেহেতু ব্যাংকে উপস্থাপিত হয়নি, তাহলে আমি তো শুধু আমার যে নগদান বই আমি সেখান থেকে এটাকে বিয়োগ করে ফেলছি। তো যেহেতু আমি এটাকে বিয়োগ করে ফেলছি, তাহলে আমার তো এখন ব্যাংক যেহেতু এটাকে অ্যাড করেনি, তাহলে আমি তো ব্যাংকের সাথে মিলাচ্ছি। আমি তো এটা মানে হলো ব্যাংক সঠিক, তাহলে ব্যাংক তো এই কাজটা করছে। ব্যাংক তো আমার এই আমানতকারীর যে পাওনাদারের যে ইস্যু, এটা তো ব্যাংকে উপস্থাপিত হয়নি, তাহলে আমি কেন শুধু শুধু এটাকে বিয়োগ দেখাবো? যে জন্য আমরা এটাকে যোগ যদি আবার করি, অর্থাৎ একবার বিয়োগ করলাম, তাইলে আমার রেজাল্ট 0। তাহলে ব্যাংকের এই এফেক্ট হয়নি, এটাও আমার এখানে 0 হয়ে যাবে। যে জন্য আমরা এই পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক এটাকে আমরা এই নিয়মে আমরা অ্যাড করি। কেমন? এই হলো আমরা যখন নাকি আরও অনেক এন্ট্রি আছে, আমরা অঙ্ক করতে গেলে তখন এটা
আলোচনা করব। এবার এই কাজগুলো ব্যাংক থেকে যখন আমি স্টেটমেন্টটা নিয়ে আসলাম, স্টেটমেন্টে আমি দেখলাম ব্যাংক আমার ওই সময়ের মধ্যে, ওই পিরিয়ডের মধ্যে এই এন্ট্রিগুলো আমার অ্যাকাউন্টে জমা করছে, যা আমি জানি না। তাহলে আমি এগুলো আমার এখন এই বইটার মধ্যে জমা করে দিলেই হয়ে যাবে, শেষ। কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে তো টাকা কেটেও নিতে পারে ব্যাংক। যখন আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিবে, তখন স্বাভাবিকভাবে আমি জানি না, তো যেহেতু আমি আমার অ্যাকাউন্ট থেকে কোন ধরনের এন্ট্রিগুলো আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যেতে পারে, কোন ধরনের লেনদেনগুলো ব্যাংক স্বভাবত একজন অ্যাকাউন্ট হোল্ডার বা আমানতকারী অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যায়, আমরা সেটাই দেখব। 1 নম্বরে আমরা দেখতে পারি যে ব্যাংক চার্জ, যা নগদান হইতে হিসাবভুক্ত হয়নি। এটা একটা লেনদেন আছে, এটা হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে গেছে, তাহলে এখন আমি এটা থেকে মাইনাস করব। এরপরে যেটা হয় যে প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধ, যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। এবার আমরা করব যে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান। আমরা জানি যে এটা কেন বিয়োগ হবে, তাই না? ঠিক আছে, প্রদেয় বিল দিয়ে দিল, বিয়োগ হলো, চার্জ কেটে দিল। প্রত্যাখ্যিত চেক কিভাবে বিয়োগ হয় আমরা দেখি। আমি যদি কারো কাছ থেকে, অর্থাৎ আমার যে দেনাদার আছে বা যাদেরকে আমি সেবা দিলাম, তাদের কাছ থেকে যদি আমি একটা চেক পাই, চেকটা পাওয়ার সাথে সাথে আমি আমার অ্যাকাউন্টে যোগ করলাম 5,000 টাকা, আমি চেক পেলাম। আমরা জানি যদি কারো কাছ থেকে চেক পাওয়া যায়, তাহলে সেটা ব্যাংক ডেবিট হয় এবং প্রাপ্য হিসাব ক্রেডিট হয়। তো আমি জমা করে দিলাম, আমি জানি যে সেটা ব্যাংকে গেলে আমার টাকা পেয়ে যাব। কিন্তু যখন ওই দেনাদার পাওনাদারের অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত ব্যালেন্স না থাকে, তাহলে প্রত্যাখ্যান হয়ে যায়। তাহলে এটা প্রত্যাখ্যান হয়ে গেল, তার মানে এটা ব্যাংকে আমার এটা এফেক্টেড হয়নি, এটা ব্যাংকে জমা হয়নি, যে জন্য আমি এটাকে বিয়োগ করে দিতে হবে 5,000, তাহলে এটা 0 হয়ে যাবে। কেমন? আচ্ছা, এবার আমরা করবো যেটা আরেকটা গুরুত্বপূর্ণ এন্ট্রি, সেটা হলো যে অনেক সময় আসে যে প্রাপ্য বিলের বাট্টাকরণ, যা নগদান বইতে পূর্ণমূল্য লেখা হয়েছে। নগদান বইতে পূর্ণমূল্য লেখা হয়েছে। আমরা অনেক সময় যেটা করি সেটা হলো যে অনেক সময় আমরা স্বাভাবিকভাবেই যখন আমি আমার যে দেনাদার তার কাছ থেকে যদি আমি একটা বিল পাই, তো বিলটা আমি সাপোজ আমি ধরে নিলাম আমি 4,000 টাকার একটি বিল পেলাম, এবং আমি আমার নগদান বইয়ের মধ্যে আমি এই বইটার মধ্যে লিখে ফেললাম যে প্রাপ্য বিল, যার কাছ থেকে আমি বিল পেলাম, আমি আমার নগদের মধ্যে 4,000 টাকা দিলাম। কেমন? তো যখন নির্দিষ্ট সময় পরে, যখন মেয়াদ শেষ হয়, বিলটা যখন ব্যাংকে জমা হয়, তখন নিশ্চয়ই 4,000 টাকা জমা হয় না। ব্যাংক আমার কাছ থেকে যে ডিসকাউন্টটা বা ব্যাংক যে চার্জ আছে, কমিশন, এটা কেটে নেওয়ার পরে আমার অ্যাকাউন্টে ব্যাংক জমা করলো মাত্র 3,800 টাকা। তো আমি আমার অ্যাকাউন্টে জমা হলো 3,800, কিন্তু আমি আমার নগদান বইতে লিখছি 4,000। অনেক সময় আমি যখন ব্যাংকটাকে সঠিক করে করব, তো সঠিকভাবে আমার ওই বিলটা ব্যাংকে 3,800 টাকা জমা হয়েছে, কিন্তু ওই বিলের পূর্ণ মূল্য বলতে যেটা বোঝানো হয়েছে, পূর্ণ মূল্য বলতে বোঝানো হয়েছে এই 4,000 টাকা আমি আমার নগদান বইতে লিখে ফেলছি। সো এখন আমাকে 200 টাকা মাইনাস করে দিতে হবে, করলে আমার 3,800 টাকা ব্যাংকের সাথে মিলে যাবে, যে জন্য আমরা এই এন্ট্রিটা বিয়োগ করি। এরপরে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ এন্ট্রি, এটা হলো আদায়ের জন্য
জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তোমরা দেখো যে এখানে আমি লিখেছি আদায়ের জন্য জমাকৃত চেক যা নগদান বইতে লেখা হয়নি, তার মানে নিশ্চয়ই সেটা ব্যাংকে অ্যাড হয়েছে, যে জন্য আমি অ্যাড করলাম। এখানে বলছে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তোমরা মনে রাখবা এই দুটো এন্ট্রি এই ব্যাংক সম্বন্ধে খুবই গুরুত্বপূর্ণ এন্ট্রি। এখানে যতগুলো এন্ট্রি আমি লিখলাম প্রত্যেকটা এন্ট্রি ব্যাংকে জমা হয়ে গেছে, এটা কিন্তু ব্যাংকে জমা হয়নি। এখানে আমি যতগুলো এন্ট্রি লিখলাম এই চারটা প্রত্যেকটা ব্যাংকে জমা হয়ে গেছে, কিন্তু এই এন্ট্রিটা এখনো ব্যাংকে জমা হয়নি। তার মানে এই দুটো এন্ট্রি খুবই গুরুত্বপূর্ণ। এই এন্ট্রিটার মানে হলো আমি যদি কারো কাছ থেকে 2000 টাকার একটা চেক পাই, তো স্বাভাবিকভাবে আমি আমার যে নগদান বই বা আমি আমার যে আমানতকারীর বই, সেই আমানতকারীর বইতে আমি লিখে ফেলছি। তো এখন মেয়াদ যখন শেষ হবে, তো ব্যাংকে আবার 2000 জমা হলেই তো আমার মিলে যায় না, কিন্তু এটা ব্যাংকে এখনো আদায় হয়নি। তখন আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে, তাহলে 0 হবে। তো আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। আমি আবারও বলছি, সহজ কথা হলো যে আমার যে স্টেটমেন্ট এবং আমার যে আমার যে আমানতকারী হিসাব এবং ব্যাংক স্টেটমেন্ট, তো স্বাভাবিকভাবে আমাকে যে কোনো একটি ব্যালেন্সকে নিয়ে আমাকে এগোতে হবে, কারণ যে কোনো একটা ব্যালেন্স এখানে সঠিক ধরতে হবে। তো আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী করব, তখন আমরা এই একটা অংশকে সঠিক ধরে করব, কোন অংশটা ব্যাংক সঠিক, কোনটা আমার নগদান বই যে ব্যাংক করলাম সেটা সঠিক, এটা বোঝার জন্য এই জিনিসটা আমরা বুঝবো। এটার মানে হলো আমার কাছে যেটা নাকি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা আমার কাছে, আবার ব্যাংকের কাছে সেম কথাটাই হলো এটা। তাহলে আমরা এখন একটা অঙ্ক করব। তো অঙ্কের মাধ্যমে আশা করি তোমরা জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে। তোমরা একটু তুলে নাও। আমরা রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড 2017 অঙ্কটা করব। তোমরা একটু বইটা খোলো, তারপর আমরা করব। এটা একটু তুলে নাও। আমরা যেটা মূলত করছি সেটা হলো যে এই কাজগুলো আমার হয়ে ব্যাংক করে ফেলছে বা করে ফেলতে পারে, এই কাজটাই আমি আমার নগদান বইতে করবো একটা অঙ্কের মাধ্যমে। আমরা এখন একটা অঙ্ক করব। ঠিক আছে, আমরা চেষ্টা করব এই অংশে আমরা ঝামেলাটা সমাধান করার জন্য। প্রিয় স্টুডেন্ট, তোমরা একটু দেখো যে রাজশাহী বোর্ডের যে অঙ্কটা দেওয়া আছে সেখানে অনেকগুলো কথা বলা আছে। তার মধ্যে 5টা এন্ট্রি, মোট 5টা এন্ট্রি দেওয়া আছে। আমরা করি 2016 সালের 30 জুন তারিখের পিয়াস স্টোরের নগদান বই মোতাবেক
পিয়াস স্টোরের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, একটু আগে যেটা বলেছিলাম যে ব্যাংক জমার উদ্বৃত্ত যদি বলা থাকে তাহলে আমরা বুঝে নিব যে ব্যাংকটা সঠিক। তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্টে যে এন্ট্রিগুলো জমা করছে বলে আমি মনে করি সেই এন্ট্রিগুলো আমি যোগ করব। তো এখানে যেটা দেওয়া আছে যে 1 নম্বরে আছে নগদ দেনাদারের নিকট হতে প্রাপ্ত 35,000 টাকার চেক আদায়ের জন্য জমা দেয়া, কিন্তু ব্যাংক কর্তৃক 30 জুন পর্যন্ত আদায় হয়নি। অর্থাৎ আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তো যেহেতু আমি ব্যাংকটাকে সঠিক ধরে হিসাবটা করব, যেহেতু আমি ব্যাংকটাকে সঠিক ধরে করব, তো যেটা যেটা ব্যাংকে উপস্থাপিত হয়নি ওইটা তো নিশ্চয়ই নগদান হিসাবভুক্ত হয়ে গেছে, তাই না? তাহলে ওইটাকে বাদ দিব। তো যেহেতু এটা হবে না, কারণ আমাদের এটা বিয়োগ হবে। এরপরে বলছে দেন বিনিয়োগের সুদ 500 টাকা ব্যাংক কর্তৃক আদায়। তাহলে এখানে আমরা যোগ করব বিনিয়োগের সুদ ব্যাংক কর্তৃক আদায়, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। আমি জায়গা নেই, জন্য সংক্ষেপে লিখলাম, সেটা হলো 5,000 টাকা। অর্থাৎ যেহেতু ব্যাংকটা সঠিক, তাহলে এটা এটা কার হিসাব করছি আমি? এটা মিস্টার পিয়াস তার এই বইটা কারেকশন করছে। অর্থাৎ ব্যাংক তার অ্যাকাউন্টে 5,000 টাকা জমা করেছে, এই জন্য পিয়াসও তার এই হিসাবটাতে জমা করছে। অর্থাৎ একজন আমানতকারী তার হিসাবটাকে সঠিক করছে এই ব্যালেন্স ধরে। এরপর 2 নম্বরে বলা আছে যে এই যে ব্যাংক কর্তৃক 15,000 টাকা প্রদেয় বিল পরিশোধ। তো আমরা জানি প্রদেয় বিল যদি পরিশোধ হয় তাহলে ব্যাংক আমানতকারী, আমি যদি আমানতকারী আমার কাছ থেকে টাকাটা কেটে নিয়ে গেছি, তাহলে আমি সেটা বিয়োগ করব। এবার আসবো 4 নম্বর এন্ট্রিটা, সেটা হলো যে পাওনাদারকে পরিশোধের জন্য 20,000 টাকার চেক ইস্যু করা, কিন্তু ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। আমরা জানি যদি ব্যাংকটাকে আমি সঠিক ধরি, ব্যাংকের হিসাবটা, তাহলে আমি যদি পাওনাদারকে টাকা দিয়ে দিই বা তাহলে নিশ্চয়ই আমি আমার এই পিয়াস স্টোর আমি যদি আমার হিসাবটাকে নিশ্চয়ই আমি বাদ দিয়েছিলাম আগে। অর্থাৎ আমি কাউকে টাকা দেওয়ার সাথে সাথে আমি সেই 20,000 টাকাকে আমি মাইনাস করেছিলাম। কিন্তু যেহেতু ব্যাংকে এটা এফেক্টেড হয়নি বা ব্যাংক থেকে টাকা চলে যায়নি, সেহেতু আমাকে আবার যোগ করে আমি এই কাজটা করব। কারণ আমি আগে বিয়োগ করছি, এখন যোগ করব, তাহলে ব্যালেন্স 0। যোগ করার মানে হলো যে ব্যাংকের সাথে আমি আমার হিসাবটাকে মিলাচ্ছি। তাহলে আমি লিখতে পারি পাওনাদারকে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। পাওনাদারকে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, অথবা সহজ করে লিখি চেক পরিশোধ হয়নি। আমার জায়গা থাকবে, সেটা হলো 4 নম্বর এন্ট্রিটা 20,000 টাকা। কেমন? এরপরে 3 নম্বরে আছে যেটা, সেটা হলো যে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। অর্থাৎ আমার অ্যাকাউন্টে ব্যাংক টাকা জমা দিয়ে দিছে, সো আমি সেটা করব। তাহলে ব্যাংক মঞ্জুরিকৃত সুদ, সেটা হলো যে 2,000 টাকা। এগুলো প্রত্যেকটা হবে নগদান বইতে লেখা হয়নি, নগদান বইতে লেখা হয়নি, লিখে ফেললেই হবে। তাহলে এখানে আমি যেটা দেখতে
27,000 টাকা, 27,000 টাকা আমার অ্যাকাউন্টে, আমার অজান্তে ব্যাংক আমার অ্যাকাউন্টে জমা করছে। এটা আমি কিভাবে বুঝলাম? আমি আমার স্টেটমেন্ট আনার পরে। তো এখন আমি কি করলাম, আমি এই আমার বইটার মধ্যে আমি 27,000 টাকা অ্যাড করলাম। এটা মূলত আমার যে বই সেটার মধ্যে আমি লিখলাম। এবার আমি যেটা করব সেটা হলো যে কোন কোন হিসাবগুলো আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক কেটে নিয়ে গেছে ওই হিসাবগুলো আমি আমার এটা থেকে বাদ দিয়ে দিব, তাইলে আমার সাথে ব্যাংকের মিলে যাবে। তাহলে এর মধ্যে যেটা আছে যে 1 নম্বর আমরা দিতে পারি জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, ব্যাংক কর্তৃক আদায় হয়নি। এটা হলো 1 নম্বরে। এটা আরো সুন্দর করে লেখা যায়, আমি জায়গা কম এই জন্য লিখলাম না। অর্থাৎ এখানে যেটা বলা আছে, আমরা যেটা বলছি, আমি এটা কেন বিয়োগ করছি, কারণ এটা ব্যাংকে অ্যাড হয়নি। যেহেতু ব্যাংকে অ্যাড হয়নি বা ব্যাংকে জমা হয়নি, সেহেতু আমি এটা জমা করার যুক্তি নেই, কারণ আমি ব্যাংকটাকে সঠিক ধরে হিসাবটা করছি। সো ব্যাংকে যেহেতু এটা আদায় হয়নি, তাইলে আমি এটা আদায় করব না, কারণ এটা আমি আদায় করে ফেলছিলাম। এখন আমি যদি আদায় দেখাই তাহলে ব্যাংকের সাথে আমার মিলবে না। সাপোজ আমি যদি বলি যে আমি আদায় করছি, এখানে আদায় করছি 35,000, আমি 35,000 আমার নগদান বইতে আমি যোগ করছি, কিন্তু ব্যাংকে এটা এফেক্টেড না। তো আমি যদি হিসাবটা রাখি তাহলে আমার সাথে ব্যাংকের মিললো না, গড়মিলটা থেকেই গেল, যে জন্য আমাকে এটা বিয়োগ করতে হবে। এরপর আমরা যেটা করব সেটা হলো যে 2 নম্বরে ব্যাংক কর্তৃক প্রদেয় পরিশোধ, ব্যাংক কর্তৃক প্রদেয় পরিশোধ 3, যা নগদান বইতে লেখা হয়নি। আসলে প্রত্যেকটা এন্ট্রি নগদান বইতে লেখা হয়নি, এই জন্য আমি লিখলাম। তো এটা হলো যে 15 নম্বর 15,000 এটা। এরপরে 3 নম্বরে ব্যাংক চার্জ দেওয়া আছে, ব্যাংক চার্জ বা ব্যাংক ধার্যকৃত কমিশন বা চার্জ যেটা বলি, যা নগদান বইতে লেখা হয়নি, সেটা হলো 1,000 টাকা। তাহলে আমরা এটা দিতে পারি যে 51,000। অর্থাৎ আমি ব্যাংকের যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা যখন আমি আনলাম, ওই স্টেটমেন্ট আনার পরে আমি বললাম না ব্যাংকটা সঠিক। যদি ব্যাংকটা সঠিক হয় তাহলে এই এন্ট্রিগুলো, এইখানে যে 3টে এন্ট্রি, এই এন্ট্রিগুলো ব্যাংক আমার অ্যাকাউন্টে জমা করছে। সো আমি আমার হিসাবে জমা করছি, এই এন্ট্রিগুলো ব্যাংক আমার থেকে কেটে নিয়ে গেছে, ওগুলোকে আমি বিয়োগ করছি, যে জন্য আমার হিসাবটা এখন ব্যাংকের সাথে মিলে যাবে। তাহলে আমি এখানে লিখতে পারি ব্যাংক বিবরণী মোতাবেক